বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার আসছে এবং কিভাবে। তার আগে আমি অত্যন্ত ক্ষোভের সাথে জানাচ্ছি যে আপনারা জানেন, হয়তো ইতিমধ্যে জেনেছেন, যে আমাদের একজন সিনিয়র সাংবাদিক বিবিরঞ্জন সরকার চমৎকার লিখতেন। তার মতো একজন মানুষকে গতকাল অপহরণ করে হত্যা করা হয়েছে। এরকম একটি সহজ সরল একজন ভালো মানুষকে এবং সাংবাদিককে হত্যা করে মেঘনায় ভাসিয়ে দিয়েছে। তার লাশ পাওয়া গেছে মুন্সিগঞ্জে। আমি এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দায়ীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি, আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার অনেক লেখা আমি পড়েছি, খুব ভালো মানুষ। আজকে একটি যে আলোচনাটা করব, তত্ত্বাবধায়ক সরকার কেন জরুরি বলেছি, কারণ হচ্ছে কেন জরুরি বলেছি এ কারণে যে আপনারা জানেন যে কিছুদিন আগে, 7-8 দিন আগে আমি একটি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাখ্যা, তারা ফিরে আসা বা আওয়ামী লীগ সেখানে কি করবে সেটার একটা ব্যাখ্যা দিয়েছি। কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন তিনি এখনো প্রধানমন্ত্রী, কিন্তু দেশের স্বার্থে, দেশের ভবিষ্যতের স্বার্থে জনগণের ম্যান্ডেট নিয়েই একটি সরকার গঠিত হওয়া প্রয়োজন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সবাইকে নিয়ে, এবং একজন নিরপেক্ষ লোক দেখে সরকার গঠন করে, তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সে নির্বাচনের কথা উনি বলেছেন। আগামী 26শে আগস্ট, আজকে 22 তারিখ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এর শুনানি শুরু হবে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। সেটারই রিভিউ আবেদন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে বিভিন্ন ব্যক্তি। সেই রিভিউ শুনানি শুরু হবে আগামী 26শে আগস্ট। এজন্যই এ বিষয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি, কারণ এখানে
সিদ্ধান্ত নেওয়ার আগে, আদালত সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের অনেকগুলো বিষয় তাদের মাথায় রাখতে হবে, বাস্তবতা তাদেরকে জানতে হবে, এর অতীত ইতিহাস তাদেরকে সামনে রাখতে হবে। তারপরেই কেবল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি সিদ্ধান্ত উপনীত হওয়ার সুযোগ থাকবে। এজন্যই যেহেতু 26 তারিখের জন্য আলোচনাগুলো এখন থেকে শুরু হওয়া উচিত এবং এটার পুঙ্খানুপুঙ্খ সব দিকে আলোচিত হবে। সব জায়গায় সবাই বিজ্ঞ ব্যক্তিরা আছেন, জ্ঞানী গুণীরা আছেন, আইন বিশেষজ্ঞরা আছেন, ভুক্তভোগীরা আছেন। ভুক্তভোগী হলো রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ। তারাও তাদের বিজ্ঞ মতামত তারা দিবেন। সেই সব কিছুর আলোকে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিবে, এটাই আশা। এজন্যই আজকের আলোচনা। আপনারা জানেন যে গত 17 ডিসেম্বর হাইকোর্টে পঞ্চদশ সংশোধনী মানে 15তম সংশোধনীর থেকে 15তম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার যে ছিল সেটা ফেরত নিয়ে আসা হয়েছে। 15তম সংশোধনী থেকে এটা বাদ দেওয়া হয়েছে। ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ছিল, কিন্তু পঞ্চদশ সংশোধনীতে ABM খায়রুল হক বাতিল করে দেওয়ার পরে সংসদ পাশ করার পরে এটা পঞ্চদশ সংশোধনী হয়েছে। সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনেছে হাইকোর্ট বিভাগ। কিন্তু আমি কোনো আইনবিদ না, সামান্য সেন্সের থেকে, কমন সেন্সের থেকে এবং যতটুকু আইনের ঘাটাঘাটি করেছি তাতে আমার কাছে এটা মনে হয়েছে, হাইকোর্ট যখন এই মামলার শুনানি করে তখন এটার বিপক্ষ কেউ ছিল না। যারা বিপক্ষ ছিল তারা হলো সরকার, বিএনপির অ্যাটর্নি জেনারেল এবং এই অবৈধ সরকারের পক্ষে। তারাও সরকার যে পক্ষ, বাদী বিবাদী সবাই একই পক্ষ, যার জন্য এটা একতরফা শুনানি হয়ে এই রায়টা হয়েছে। কিন্তু আমি হাইকোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলতে চাই যে হাইকোর্ট আপিল বিভাগের রায় যেটা হয়েছে সেই বিষয়ে তারা কোনো শুনানি করতে পারে কি না। আমার সাধারণ জ্ঞানে আমি মনে করি যে বিষয় আপিল বিভাগ সিদ্ধান্ত নেয় সেই বিষয়ে তার অধস্তর বা হাইকোর্ট সেই বিষয়ে কোনো শুনানি বা বিচার করতে পারেন না। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের বেলায় যে শুনানি করেছে, যে রায় হয়েছে, এটা হাইকোর্ট করতে পারে না। কারণ আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে জাতীয় সংসদ সিদ্ধান্ত নিয়ে এটা সংবিধান সংশোধন করেছে। তো এখন যে 26 তারিখ থেকে যেটা শুরু হবে, যে শুনানি শুরু হবে, সেটা সেই হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে না। এটা হলো রিভিউ, যেটা হ্যাঁ আপিল বিভাগে কোনো সিদ্ধান্ত হলে সেই সিদ্ধান্তের রিভিউ করা যায়। অতীতেও হয়েছে, এখনো করা যায়, ভবিষ্যতেও হবে। সেটারই রিভিউ হচ্ছে। আমি শুধু হাইকোর্টের ওই বিষয়টাকে আপনাদের জানিয়ে রাখলাম যে আপিল বিভাগ যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের উপরে বা সেই সিদ্ধান্তের সম্পর্কিত কোনো বিষয়ে হাইকোর্ট কোনো শুনানি করতে পারে কিনা, এখতিয়ার, এটা হলো এখতিয়ার বহির্ভূত। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি। তো এখন আইন আদালতে অনেক কিছুই হচ্ছে। হত্যা মামলা খালাস করে দিচ্ছে, 21 আগস্টের মামলা খালাস করে দিচ্ছে, 10 আগস্ট মামলা খালাস করে দিচ্ছে। যখন যা এদের স্বার্থ সংশ্লিষ্ট এই অবৈধ অসাংবিধানিক ডেভিল ইনুসের
সাথে যারা আছে, বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য যারা আছে, তাদের সংশ্লিষ্ট যাই আদালতে যাবে সেটা তাদের স্বার্থ পূরণ হয়ে যাবে, তাদের স্বার্থ বিরোধী হইলেই সেটা খারিজ হয়ে যাবে। এটাই এখন আইন, এটাই এখন বিচার ব্যবস্থা। তো এখন যে উত্তর আদালতে রিভিউ আবেদন শুনানি হবে, এটাও একপাক্ষিক হচ্ছে শুনানি। কারণ এখানে আওয়ামী লীগের পক্ষে কথা বলার কোনো উকিল নাই, থাকবেও না, কারণ তাদেরকে মব জাস্টিস করা হবে, হুমকি দেওয়া হবে। অতএব এখানে এটাও একপাক্ষিক হবে। কিন্তু আলোচনাটা মিডিয়ায় আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি সেদিন বলেছি যে সুপ্রিম কোর্টের আদেশের পরেও, এই রিভিউর পরেও যা আসবে তাও সংসদে রেটিফাই করতে হবে, তাইলেই এটা সংবিধানে প্রতিস্থাপন করা যাবে। কিন্তু এখন বলা হচ্ছে, শুনতেছি বা বুঝতেছি, কোন কোন আইনবিদ এটা বলার চেষ্টা করছে বা করতে পারে যে সংসদ নাই, এজন্য এটা স্টেট অর্ডার হতে পারে। সংসদ নাই কথা বলা যাবে না। সংসদ নাই না, সংসদ আছে। সংসদ ভাঙা হয় নাই। যেটা মৌখিকভাবে করা হয়েছে সেটা অসাংবিধানিকভাবে, সেটার পদ্ধতিগত ভুল আছে। সংসদ এখনো জীবিত। অতএব আমি সেদিন বলেছি, আবার আজকেও বলি, আমরা কোনো ক্রাইসিস চাই না। আমরা কোনো সুতানাতা ধরে কোনো ইস্যু করে একটা জিনিসকে ডেডলক করতে চাই না। আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই। সেজন্যই আমি জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের 91 সালের তুলনাটা সেদিন আমি করেছি, আজও তাই। আজকে যদি বলা হয় যে সংবিধানে ওটা বাতিল করা হয়, যা খায়রুল হক সাহেবের আদেশ যদি বাতিল করা হয়, সুপ্রিম কোর্টের সাবেক পুরনো আদেশটা যদি বাতিল করা হয়, না তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের আদেশ যদি বাতিল করা হয়, সেটা তো আদালতের নির্দেশ, আদালতের সিদ্ধান্ত। সংবিধান তো আদালত সংশোধন করতে পারে না। কিন্তু তারপরেও যদি সংবিধানে ওটা বাতিলও করে, তাইলেও তত্ত্বাবধায়ক সরকারটা কিভাবে হবে? যেটা 13ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে ছিল সেভাবে যদি করতে যায়, তাহলে তো এটা ঐক্যমতে আসবে না, বা এটা বিএনপি জামাত মানবে না। কারণ যদি আগের অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে, তাহলে ইমিডিয়েট পাস চিফ জাস্টিস হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, সে হলো বিচারপতি ওবায়দুল হাসান। সে যদি না আসে, তার আগের যে ছিল তিনি হবেন। তিনি কে? হাসান ফয়েজ সিদ্দিকী। তাকেও বিএনপি জামাত মানবে না। তারপরে কি বলা আছে? তারপরে বলা আছে, এই দুইজন যদি অপারগ হয়, অনুপস্থিত হয়, যে কোনো কারণে অস্বীকার করে দায়িত্ব নিতে, তাহলে আপিল বিভাগের সিনিয়র, সাবেক আপিল বিভাগের সিনিয়র বিচারপতি, সেটা হলো বিচারপতি এনায়েতুর রহিম, সেটাও বিএনপি জামাত মানবে না। তাহলে কে হবে? তাহলে সকল দলের অংশগ্রহণে, সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতে, মানে মেজর স্টেক হোল্ডার, সে ফর এক্সাম্পল বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুই দলের ঐক্যমত্যের ভিত্তিতে একজন নিরপেক্ষ লোককে, একজনকে ঠিক করবে, সেটা যেই হোক। দুই দল যদি ঐক্য হয় যে না আমরা অমুককে চাই, দুইজনের ঐক্য হলেই হলো। যদি দুইজন বা এরা যদি ঐক্যমত্যে না আসে,
তখন রাষ্ট্রপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এইটাই হইল গত বর্তমান জাস্ট যেটা নিয়ে এখন আছে তত্ত্বাবধায়ক সরকার, এর আগেরটা সেই ত্রয়োদশ সংশোধনীর তত্ত্বাবধায়ক সরকার। এখন এগুলি কোনোটাই তো বিএনপি মানবে না, জামাত মানবে না। এখন কি করবে? এখন করবে হলো, আমরা গত এক বছরের সৈয়দ রেফাত আহমেদের প্রধান বিচারপতির কার্যকলাপ আমরা দেখেছি, কর্মকাণ্ড আমরা দেখেছি, তাতে ওনাকে আমরা নিরপেক্ষ লোক মনে করি না। অন্তত আমি ব্যক্তিগতভাবে তাকে নিরপেক্ষ লোক দল নিরপেক্ষ মনে করি না। ওনার পক্ষ আছে, ওনার বিপক্ষ আছে। উনি স্পষ্ট করেছেন ওনার বিভিন্ন বক্তব্যে আওয়ামী লীগের বিপক্ষের লোক উনি, আওয়ামী লীগ ওনার শত্রুপক্ষ। অতএব তিনি নিরপেক্ষ লোক না। তাই একটা গোজামিলের নতুন কিছু ধারা যোগ করে, নতুন কিছু ব্যবস্থা যোগ করে, যেই ব্যবস্থায় বিএনপি জামাতের মন রক্ষা হবে, আবদার রক্ষা হবে, সেই ধরনের কিছু এখানে যোগ করে তারপরে এটাকে রায় দিতে হবে। কারণ আগের অবস্থায় হলে বিএনপি তাদের পক্ষে যাবে না, তাহলে তাদের কোনো লাভ হবে না। অর্থাৎ তাদের যাতে সুবিধা হয়, তারা যাতে লাভবান হয়, সেই ধরনের জিনিসপত্র এখানে ঢুকিয়ে তারপরে একটা রায় দেওয়ার চেষ্টা হবে। তাহলে তার সমাধান হলো না। এই তত্ত্বাবধায়ক সরকার তো আওয়ামী লীগের দাবির প্রেক্ষিতে বিএনপি করতে বাধ্য হয়েছে। বিএনপিকে ঘাড়ে ধরে তারপরে এই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ আদায় করে নিছে। কিন্তু এটাও সামনে রাখতে হবে, আমি আমার ফেসবুক পোস্টে আজকে কথাটা বলেছি, 2001 সালে লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার পরে যে কর্মকাণ্ড করেছে এবং তার অধীনে যে নির্বাচন হয়েছে, সেনাবাহিনীকে অপব্যবহার করে, সেটাকে মেনে নিয়েও দেশের স্বার্থে, দেশের ভবিষ্যতের স্বার্থে জননেত্রী শেখ হাসিনা তখন এটা 2008 সালে সেই নির্বাচনে আসছে, এই তত্ত্বাবধায়ক সরকার রেখে দিচ্ছে 6 সালে। কিন্তু আবার 6 সালে বিএনপি তাদের সুবিধা মতো তত্ত্বাবধায়ক সরকার শুরু করার জন্যে, পাওয়ার জন্যে, তাদেরই এক সময়ের জাতীয়তাবাদী দলের নেতা, দপ্তর সম্পাদক ছিল সেই KM হাসান প্রধান বিচারপতি, তার বয়স বাড়িয়ে সে যেন 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে পারে, সেই জন্য তার বয়স বাড়িয়ে, তার মানে বিচারপতিদের বয়স 65 থেকে 67 করে তারপরে যাতে হয়, এই বুদ্ধি বের করছে মওদুদ আহমেদ, করে তারপরে আবার এই কাহিনী করেছে। তারপরে আন্দোলনের মুখে KM হাসান অস্বীকার করছে, না আমি এই দায়িত্ব নেব না। তখন বাকি যে 4টা ধাপ আছে, তারপরে প্রধান বিচারপতি, তারপরে সিনিয়র অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, তারপরে রাজনৈতিক দলগুলির সাথে সমদা, এই 3টা ধাপকে ড্রপ করে ইয়াজউদ্দিন সাহেব সরাসরি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিলেন। এইভাবেই তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে হত্যা করেছে। ইয়াজউদ্দিন সাহেব দায়িত্ব নেওয়ার পরেই তো আন্দোলন আরো বেগবান হলো। তারপরে মঈনুদ্দিন ফখরুদ্দিন আসলো, সামরিক অভ্যুত্থান হলো বা ইন্টারভেনশন হলো, হস্তক্ষেপ হলো। তো তত্ত্বাবধায়ক সরকার তো আওয়ামী লীগ নষ্ট করে নাই, ক্ষতিগ্রস্ত করছে 2001 সালে লতিফুর রহমান। বসার সাথে সাথে 13 জন সচিবকে সে বদলি করে দিয়েছে। তার কয়েকদিন পরে সারা বাংলাদেশের যত এসসি ছিল, যত এসপি ছিল, সব একসাথে বদলি করে দিয়েছে। এটা করতে পারতো, কোনো সমস্যা ছিল না।
উনি তো 3 মাস ক্ষমতায় থাকবে, এই 7 দিন পরে 2 জন করতে পারতো, 3 দিন পরে 5 জন করতে পারতো, আবার 2 জন, কিন্তু একবার এমন ভাবে সে এটা অ্যাটাকের মতো করেছে। কাকে অ্যাটাক করেছে? আওয়ামী লীগের উপরে। মানে এমন একটা পরিবেশ তৈরি করেছে, এমন একটা ধারণা দিয়েছে যে এই সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির পক্ষে। তখন আওয়ামী লীগের প্রতিনিধি দল, রাষ্ট্রপতি তখন শাহাবুদ্দিন সাহেব অস্থায়ী, মানে ওই তত্ত্বাবধায়ক সরকার প্রধান লতিফুর রহমান, রাষ্ট্রপতি যখন বিচারপতি শাহাবুদ্দিন, তার কাছে আওয়ামী লীগের প্রতিনিধি দল গিয়েছিল, গিয়ে তার কাছে প্রতিবাদ জানিয়েছে, দাবি জানিয়েছে, কিন্তু কোনো ফল পায় নাই। তারপরে আওয়ামী লীগ নির্বাচন কন্টিনিউ করেছে। তো ওই একটা অভিজ্ঞতা, ওইটা তখন আঘাত করা হয়েছে তত্ত্বাবধায়কের উপরে। আর 2006 সালে বিএনপি এটাকে হত্যা করেছে। আর আওয়ামী লীগ এটা কি করেছে? আওয়ামী লীগ তো দলীয়ভাবে এটা কিছু করে নাই, সরকারিভাবে কিছু করে নাই। যে কোনো লোক কোর্টে যেতে পারে, আদালতে যেতে পারে, স্বয়ং কেউ না কেউ, বিভিন্ন লোক আদালতে গিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের এইসব কাহিনী আদালতের সামনে উপস্থাপন করে বলছে এই পদ্ধতি থাকতে পারে না। তখন এবিএম খায়রুল হক মেজরিটি জাজেসের ওপিনিয়নের ভিত্তিতে এটা বাতিল করে দিয়েছে। সে বাতিল করার পরে আদালত, সুপ্রিম কোর্ট বাতিল করার পরে ওই রায়ের ভিত্তিতে সংসদ সেটাকে অনুমোদন করেছে, পাশ করেছে, সংসদে নিয়ে এনেছে। এখানে আওয়ামী লীগের কি দোষ? করলো বিএনপি, আর ফলভোগ করবে আওয়ামী লীগ। তো এখন কথা হচ্ছে যে এখন যে সুপ্রিম কোর্টের যে শুনানি হবে, তাদেরকে মাথায় রাখতে হবে যে তত্ত্বাবধায়ক সরকারটা কেন বাতিল করতে হয়েছে, কেন বাতিল করেছে, এই জিনিস তাদের মাথায় রাখতে হবে। ওই একই জিনিস যদি আবার সামনে আসে, তাহলে তার সমস্যার সমাধান হলো না। সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী যেই কথাটা বলেছে, একজন নিরপেক্ষ লোক নিয়ে তত্ত্বাবধায়ক সরকার, তার মানে এই না যে আপনি কোর্টের থেকে তত্ত্বাবধায়ক সরকার আনবেন। তত্ত্বাবধায়ক সরকার কোনো কালেই কোর্টের থেকে আসে নাই। তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার এসেছে 96 সালে এবং 91 সালে। 96 সালে সংবিধানে এসেছে ঐক্যমতের ভিত্তিতে, আর 91 সালেও জাস্টিস শাহাবুদ্দিন সাহেবকে আনা হয়েছে, এখানে বসানো হয়েছে। তত্ত্বাবধায়ক, ওইটাও তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, সেটাও রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, কোনো কোর্ট থেকে রায়ে আসে নাই। কেউ কোর্টে যায় বলে না আমাদেরকে এইটা দেও। এখন যেমন কোর্টে গেছে, এটা কোর্ট থেকে মীমাংসা হওয়ার বিষয় না, এটা রাজনৈতিক সমস্যা। এটা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। কোনো রাজনৈতিক সমস্যা কোর্ট থেকে সমাধান হয় না, কোনো কালই হয় নাই, এখনো হবে না। তো রাজনৈতিক সমস্যা যদি সমাধান করতে হয়, তাহলে কোর্টের কাছে উভয় দলের, আওয়ামী লীগ এবং বিএনপির মতামত নিয়ে যুক্তিসঙ্গতভাবে সেই জিনিসটা আনতে হবে, পূর্বের অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতার থেকে অভিজ্ঞতা নিয়ে। তা না হলে কোনো কাজ হবে না। তাহলে এই চেষ্টাটাই বিফলে যাবে। কোর্ট থেকে যদি আবার রায় হয়ও, সেটা যদি, আমি তো মনে করি না যে রিফাত সাহেব পদত্যাগ করবে, তার চাকরি আছে ডিসেম্বর 27 এই বছরের, সেই পর্যন্ত অপেক্ষা হবে, সেই পর্যন্ত থাকবে, তারপরে উনি রিটায়ার করবে, উনি আসবে, ওনাকে আওয়ামী লীগ অ্যাকসেপ্ট করবে না। উনি ডিসপিউটেড ম্যান, নট আনকন্ট্রোভার্সিয়াল। সো উনি যেন মাথায় চিন্তাই না করে যে আওয়ামী লীগ তাকে অ্যাকসেপ্ট করবে। হি উইল নট বি অ্যাকসেপ্টেবল টু দি আওয়ামী লীগ, দি মেজর শেয়ার হোল্ডার অফ দিস ইলেকশন। সো তার যেন সেই স্বপ্ন না থাকে, সেইটাকে মাথায় রেখে যেন কোনো ক্যারিকেচার না করতে যায়। তাহলে মতামতের ভিত্তিতে আওয়ামী লীগ কি চায়, সেইটার মতামতের ভিত্তিতে
বিএনপি কি চায় সেই মতামতকে এক জায়গায় এনে ঐক্যমত্য হতে হবে। আওয়ামী লীগ চাইলো বিএনপি চাইলো না, সেটাও হবে না। বিএনপি চাইলো আওয়ামী লীগ চাইলো না, তাও হবে না। আর কে কি চাইলো না চাইলো আমি প্রধান বিচারপতি একটা রায় দিয়ে দিলাম, সেটাও হবে না। অতএব মূল জায়গাটা হচ্ছে আদালতে কি করবে, দ্যাট ইজ নট মেইনলি কনসার্ন। কারণ ওই আদালত যা করবে পরবর্তী সংসদে সেটা রেটিফাই করতে হবে, সেটাকে অনুমোদন করতে হবে, এটাই স্বাভাবিক। তো সেটাকে যদি অনুমোদন করতে হয়, আর নির্বাচন যে হবে একটা কেয়ারটেকারের অধীনে, যেটা প্রধানমন্ত্রী অলরেডি বলেছে, আর বিএনপিও তো দীর্ঘদিন পর্যন্ত দাবি করে আসছে কেয়ারটেকার ইলেকশন করব না। তো এখন তো সে কেয়ারটেকারই আসলো। কেউ হয়তো বলতে পারে, অনেকে প্রশ্ন তুলছে কিছু ডাফার, যে আওয়ামী লীগ বিএনপি এতদিন চাইলো, আওয়ামী লীগ দিল না, এখন আওয়ামী লীগ নেত্রী প্রধানমন্ত্রী নিজের মুখে এখন তত্ত্বাবধায়ক চায়। কেন চায়? এখন তো নির্বাচিত সরকারে নাই যে বলবে যে নির্বাচিত সরকারের পক্ষে সংবিধান মানা ছাড়া কোনো উপায় না। একটা নির্বাচিত সরকার কখনো তত্ত্বাবধায়ক সরকার আনতে পারে না, বিকজ সেটা তো সংবিধানে নাই। আনতে হলে তারা সংবিধান সংশোধন করে আনতে হবে। সেটা সে কেন করতে যাবে? কারণ তার অধীনে নির্বাচন করে তো বিফল যায় নাই যে না এটা ছাড়া ভোট ডাকাতি করে সব নিয়ে গেছে। তার আগেই তো 13 সালে শুরু করলো, এবং সেই কারণে বিএনপি নির্বাচনে গেল না। তারা তো প্রমাণ করলো না যে না আওয়ামী লীগের অধীনে নির্বাচন করেছে, তারা ভোটে কারচুপি করছে, তার জন্য আমরা মানি না। যেটা আওয়ামী লীগ করেছে মাগুরা, মিরপুর, ভোলায় উপনির্বাচনে ভোট ডাকাতির কারণে আওয়ামী লীগ তখন বলছে না সরকার, দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, তখনই তত্ত্বাবধায়ক আসছে। এই আন্দোলন করতে করতে যে 96-তে সেটা আসলে সেটা আপনারা জানেন। সো আপনার তো বেসিস থাকতে হবে, কেন আপনি তত্ত্বাবধায়ক চাইলেন? মন চাইলেও আপনি তত্ত্বাবধায়ক সরকার আপনি মানলেন না, তত্ত্বাবধায়ক সারা ইলেকশন করবো না, এটা মিথ্যা আপনার সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলছেন, তাতে কিছু নয়। যেহেতু এখন নির্বাচিত সরকার সিটে নাই, কাগজে কলমে আছে বাট সিটে নাই, আমাকে রিয়ালিটি মানতে হবে। প্রধানমন্ত্রী রিয়ালিটি কনসিডারেশনে নিয়েছেন যে এখন যেহেতু তিনি ক্ষমতায় নাই বা নির্বাচিত সরকার নাই, যার জন্যই সে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন। কে করবে ইলেকশন? ইনুস তো না, প্রশ্নই আসে না। তাহলে কে করবে? একজনকে তো কন্ডাক্ট করতে হবে। এখন এটা শুনি প্রশ্ন তুলছে, তখন মডেলিস্টটা তৈরি হবে যে কিভাবে কে তত্ত্বাবধায়ক সরকার হবে, কে কে উপদেষ্টা হবে, এবং উভয় পক্ষকে এগ্রি করতে হবে এই তত্ত্বাবধায়ক সরকারকে নির্বাচনের পরে যারা ইলেকশনটা করলো, নির্বাচনের পরে তাদেরকে বৈধ করতে, বা না যারা এই ইলেকশনটা কন্ডাক্ট করবেন তারা জেলে যেতে হবে। কারণ সৈয়দ রিফাত আহমেদ রায় দিয়ে দিল, তাতেই নির্বাচন হয়ে গেল, তাতেই এই আইনসম্মত হইল। নো, এত সহজ না। সংবিধানের কোনো কিছু আনতে হলে সেটা সংসদের একমাত্র জনগণ পারে, আর জনগণের প্রতিনিধি সংসদে যায়, তারাই জনগণের পক্ষে সেটা সংবিধানে কোন আইনের ব্যাখ্যা দিতে পারে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। আইন সংবিধানের সংশোধনী আনতে তারা পারে না, এই ক্ষমতা তাদেরকে দেওয়া হয়নি। সংসদ সার্বভৌম, বিচার বিভাগ সার্বভৌম না, তারা নিয়ম কানুনের মধ্যে চলতে হয়। আজকে যদি সংসদ সিদ্ধান্ত নেয় জনগণের ভোটে যে আমরা বিচারপতিই রাখবো না, প্রধান হাইকোর্ট সুপ্রিম কোর্টে রাখবো না, আমাদের নিম্ন আদালত দিয়ে আমরা দেশ চালাবো, এবং নিম্ন আদালতকে আমরা সেইভাবে এম্পাওয়ার করব, কার কি করার আছে? এটা জনগণের অভিপ্রায়, জনগণ চাইছে। সো এগুলি মাথায় রাখতে হবে যে প্রধান বিচারপতির মানে এই না যে সেটা লিখে দিল সবই সঠিক হয়ে গেল বা সব ঠিক হয়ে, তাছাড়া আর কিছু, আর কোনো বিকল্প নাই, না। সো এখন প্রশ্নটা সেখানে যে প্রধানমন্ত্রী যে বলেছেন নির্বাচনী, ওইটা হবে নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকার, এবং ওইটা পার্মানেন্ট হবে না, পার্মানেন্ট হবে আগামী সংসদে। উভয় দল যদি এগ্রিড হয় যে আমরা এই পদ্ধতিতে, যেখানে যে লুফলসগুলি ছিল গত 2001-এর নির্বাচনকে সামনে রেখে
2007-6 এই বিএনপির এই কীর্তিকলাপের কারণে যেসব ত্রুটিগুলি ছিল সেগুলি মুক্ত করে অবশ্যই একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। এটা হলো বাস্তবতার ক্ষেত্রে। কিন্তু আমরা সবসময় বলে আসছি নির্বাচিত সরকার, এটা কোনো পাকিস্তান ছাড়া আর পৃথিবীর কোথাও নাই যে নির্বাচিত সরকার ছাড়া একটা নির্বাচন কন্ডাক্ট করবে, বা নির্বাচিত সরকার ছাড়া একটা সরকার সংবিধানের বাইরে মানে থাকবে। সংবিধানে বলাই আছে কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই দেশ চালাবে। 1 সেকেন্ডের জন্য অনির্বাচিত ব্যক্তি দেশ চালানোর কোনো সুযোগ নাই। সো এগুলি পরিস্থিতির কারণে, বাস্তবতার কারণে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হবে। সেগুলি আলাপ আলোচনার ব্যাপার, সেগুলি কোর্টের ব্যাপার না, ফয়সালা হবে। প্রধানমন্ত্রী যেহেতু এগিয়ে আসছেন ফয়সালা করার জন্য, ফয়সালা হবে এবং তত্ত্বাবধায়কের অধীনে হবে। তারপরে জনগণ যাকে ভোট দেয় সেটা তখন দেখা যাবে কাকে ভোট দেয়, কে আসবে, কি করবে। আমি শুধু আজকে আলোচনাটা এই জন্য করলাম যে যেহেতু 26 তারিখ থেকে শুনানি শুরু হবে, এই আলোচনাটা যেন বিজ্ঞ ব্যক্তিগণ, বিশেষজ্ঞরা, রাজনৈতিক ব্যক্তিত্ব তারা যেন বাস্তবতাকে সামনে নিয়ে বাস্তবসম্মত সমাধান চায় আদালতের কাছে। আর তারা যদি বাস্তবসম্মত, সকলের কাছে গ্রহণযোগ্য, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ের কাছে গ্রহণযোগ্য কোনো সমাধান যদি তারা না দিতে পারে, সেটা যদি একপাক্ষিক হয়, তাহলে এটা আর সমাধান হচ্ছে না। এই বিষয়টাই আমি আলোচনা করার বিষয় ছিল আজকে। আশা করি আপনারা শুনেছেন, বিবেচনা করবেন, আলোচনাও করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।